প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হলো। আমরা যেমনটি দেখলাম যে গতকাল ২০ দলের প্রধান নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। যেমনটি তিনি জানালেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে অনেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে এগুতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই। কারা এমন বাস্তবতার মুখোমুখি করছে অন্তর্বর্তী সরকারকে? ধন্যবাদ আপনাকে। এগুলো সবটাই ইস্যু তৈরি করা হচ্ছে যে যাতে তার ক্ষমতা লিঙ্গার করা যায়। আপনি দেখেন, আপনি যদি মনে করেন তার ভিতরে কিন্তু অনেক প্রশ্ন জমা লেগেছে যা বলে না। তিনি যখন প্রধান উপদেষ্টা হন তিনি কিন্তু দণ্ডিত ছিলেন, তার অনেকগুলো দুর্নীতির মামলা ছিল তার এগেনস্টে। তিনি সরকারে বসার পরে এগুলোকে প্রত্যাহার করেছেন। সুতরাং এটা কি নৈতিকভাবে ঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে? এক। ২ নম্বর হলো, তিনি আসার পরেই ছাত্রদের দিয়ে, আমি সংক্ষেপে চলে আসি, ছাত্রদের দিয়ে আপনার দল গঠন করালো। দল যদিও এখনো নিবন্ধন হয় নাই। তিনি আশা করেছিলেন 1-11-এ আপনার একটা রাজনৈতিক দল তিনি করার চেষ্টা করেছেন, তিনি সাড়া দেয় নাই। তিনি বলেছেন এটা আমার কাজ না, উনি বিদেশের লোক, বিদেশে চলে গেছে। এরপরে আপনি লক্ষ্য করে দেখেন, এখন ছাত্রদের করতে গেছে, ছাত্রদেরকে উনি যে ভুল করছে, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কমিশনে ছাত্র বসিয়ে দিছে এবং এই ছাত্ররা সব জায়গায় বিতর্কিত হয়ে গেছে। আপনি দেখেন 52 সাল থেকে 24 সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে ছাত্ররা সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কোনো নেতারা কিন্তু এত বিতর্কিত হয়নি। এখন দরবেশ পলিটিক্সে পাওয়া গেছে আওয়ামী লীগের, এখন ছাত্রদের ভিতরে দরবেশ পাওয়া যায়। তো এখন আপনি এই ছাত্ররা, উনি ঠিকই বুঝতেছেন যে ছাত্ররা আস্তে আস্তে ছাত্রদের দুনিয়া ছোট হয়ে আসতেছে, এটা দিয়ে আর মার্কেটিং চলবে না। এই প্রসঙ্গে যদি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি জনাব এম এ আজিজ, ছাত্রদের নেপথ্যে যদি প্রধান উপদেষ্টাই থাকে তাহলে ছাত্র উপদেষ্টাদের যে পদত্যাগের দাবি তুলেছে বিএনপি, সেটা কি প্রধান উপদেষ্টা আমলে নেবেন? না, ছাত্ররা তো এটাকে প্রেসার গ্রুপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং আপনি দেখেন না, সার্জিস একা ডাক দিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, হাসান আবদুল্লাহ। তখন ওখানে কারা ছিল? জামাতের আমির রোজা বক্তৃতা দিছে না, সবগুলো ইসলামিক দল গেছে, প্রায় দলগুলি গেছে, যা ওখানে জাস্ট তাদেরকে ডাল হিসাবে সামনে ছাত্ররা ছিল, হ্যাঁ, কিন্তু অন্য দলগুলি গেছে। কারণ এখানে ভুলটা কি, আগে নারী সংস্কার কমিশন করে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করে ইসলামিক দলগুলোকে ক্ষুব্ধ করে ফেলছে, তারা ওখানে গেছে। দেখেন তাদের দাবি করছে, তাদের ওখানে 144 ব্রেক করে তারা ঘেরাও করছে, সাথে সাথে তাদের দাবি বাস্তবায়ন হয়ে গেল নির্বাহী আদেশে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল না, সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, উনি করলেন কেন? 2 হচ্ছে, আপনি দেখেন এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, উনি বলেছেন যে হাত নেড়ে ছেড়ে বলেছে, ইউটিউবে পাবেন, যে সংস্কারের সব রাজনৈতিক দল যতটুকুতে ঐক্যমত্য হয় অতটুক নিয়েই আমরা নির্বাচনে যাব, যদি না হয় তাও আমরা নির্বাচনে যাব, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে না করছে হা করছে এটা জনগণ দেখবে। তো উনি এই সংস্কার নিয়ে এত পিছলে যায় কেন? ওনার সংস্কারের ম্যান্ডেট কোথায়? ওই বঙ্গভবনে তো আমিও দাওয়াতে ছিলাম সেদিন। তো এই সংবিধান সমুন্নত রাখার জন্যে এই আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে, এই সংবিধান সংস্কার ম্যান্ডেটই তার নাই। বলে যে কোনো অভ্যুত্থান আছে, তার প্রেস সেক্রেটারি বলে সব দায়িত্ব, আবার বলে যে সুপ্রিম কোর্ট তাদের বলে দিছে সরকার ঠিক আছে, ডক্টর আপনি। আচ্ছা বলেন তো, এ পর্যন্ত আপনি জানেন সুপ্রিম কোর্টের কোথার থেকে রায়টা হলো? কে দিল রায়? এই সুপ্রিম কোর্ট জানে? অদৃশ্য, এটা গায়েবী। আমি তো বলবো যে যতক্ষণ পর্যন্ত এই রায়টা ওয়েবসাইটে দেন না, সুপ্রিম কোর্টে স্বাক্ষর করছে কোন বিচারপতি দেখি না। আপনারা দেখছেন কোনোদিন? কেউ দেখেন নাই। এটাও ভুয়া।